ওয়েলকাম টু এমিনেন্স অনলাইন পোর্টাল। আমি নির্মল মণ্ডল, তোমাদের জিএস ফ্যাকাল্টি। আমরা অলরেডি মডার্ন হিস্ট্রি ক্লাসটাকে কন্টিনিউ করছিলাম। আমরা প্রথম চ্যাপ্টার আলোচনা করে দিয়েছি, সেটা হচ্ছে আমাদের অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান ট্রেডার্স ইন ইন্ডিয়া। আমাদের দুখানা ক্লাস আমাদের অলরেডি হয়ে গেছে। তো এবার আমরা পলিটি শুরু করব, আমাদের ইন্ডিয়ান পলিটি। তো ইন্ডিয়ান পলিটির প্রথম চ্যাপ্টার নিয়ে আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, অর্থাৎ ভারতীয় সংবিধানের ঐতিহাসিক পটভূমি। দেখো, আমাদের পলিটিক্যাল সায়েন্সের এবার আমরা পুরো পলিটি কিন্তু পড়বো না, আমরা সংবিধান নিয়েই মেনলি আলোচনা করব। এবার সংবিধান বলতে গেলে প্রথম চ্যাপ্টারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে, কারণ সংবিধান কিভাবে তৈরি হলো, তার ভিত্তি প্রস্তরটা কি, বিভিন্ন অ্যাক্ট, এগুলো নিয়েও কিন্তু আমরা আলোচনা করব। আর প্রথমে বলে দিই যে বিভিন্ন বইয়েও আমরা দেখে থাকি যে এই চ্যাপ্টারটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড মানে সেখানে 1773 সালের রেগুলেটিং অ্যাক্ট থেকে শুরু করা হয়। কিন্তু আমি এখানে কোনো রকম অ্যাক্ট কিন্তু নিয়ে আসবো না, অনলি দুখানা অ্যাক্ট আমি নিয়ে আসবো। 1919 সালে ভারত শাসন আইন আর 1935 সালে ভারত শাসন আইন। অ্যাক্টগুলো নিয়ে পুরোটাই আমরা কিন্তু আলাদা একটা ক্লাস করব, যেখানে 1773 থেকে শুরু করে পিটস অ্যাক্ট পুরোটাই কিন্তু একদম 1947 পর্যন্ত আলোচনা করব। তো অ্যাক্টগুলো এখানে টানবো না, অনলি দুখানা অ্যাক্ট আমি এখানে নিয়ে আসবো, 1919 সালের আর 1935 সালের ভারত শাসন আইন। তাহলে শুরু করা যায় আমাদের প্রথম চ্যাপ্টার সংবিধানের, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টার। তো যদি বলা হয় যে পলিটি কি, হোয়াট ইজ পলিটি, পলিটি বলতে কি বোঝায়, এই যে আমরা পলিটি করি, পলিটি কি অ্যাকচুয়ালি? পলিটি মানে হচ্ছে ফর্ম অফ গভর্নমেন্ট। ফর্ম অফ গভর্নমেন্ট মানে কি, কোনো গভর্নমেন্টের, মানে কোনো দেশে, যে কোনো দেশ হতে পারে, অস্ট্রেলিয়া হতে পারে, আমেরিকা হতে পারে, ইন্ডিয়া হতে পারে, যে কোনো দেশের গভর্নমেন্টের যে রাজনীতির সূচনা, সেটাকে এক কথায় পলিটি বলা হয়। কি বললাম? পলিটি ইজ দ্য ফর্ম অফ গভর্নমেন্ট। পলিটি ইজ দ্য ফর্ম অফ গভর্নমেন্ট। ফর্ম অফ গভর্নমেন্ট মানে কি, যে কোনো দেশের গভর্নমেন্টের যে রাজনীতির সূচনা, সেটাকেই বলা হচ্ছে আমাদের পলিটি। তো এই ফর্ম অফ গভর্নমেন্ট, যেটা তিনটে বিষয় নিয়ে বা তিনটে বডি নিয়ে তৈরি, প্রত্যেকটা দেশে তিনটে বডি নিয়ে তৈরি। কি কি? একটা হচ্ছে লেজিসলেচার বা আইনসভা যেটাকে বলা হয়। আর আরেকটা বলে দিই, যেহেতু আমাদের পুলিশের ব্যাস, তো অনেকের ইংলিশ টার্ম নিয়ে প্রবলেম হতে পারে, তবে পলিটি এমন একটা সাবজেক্ট যার বাংলা টার্ম একটু কঠিন। তো আমরা ইংলিশ বাংলা মিলেমিশে পড়বো, তো আমরা একটু ইংলিশটা মনে রাখার চেষ্টা করবো, যাতে ইংলিশ টার্মটা একটু সহজ, বাংলা টার্ম থেকে পলিটির কিছু কিছু টার্ম রয়েছে এগুলো। তো পুরোটা আমি বাংলাটাও বলে দেবো, অসুবিধা হবে না। তো ফর্ম অফ গভর্নমেন্ট যেটা তিনটে বিষয় নিয়ে তৈরি, একটা হচ্ছে আইনসভা বা যেটাকে বলে লেজিসলেচার, লেজিসলেচার। আর একটা কি, আমাদের এক্সিকিউটিভ। আর আরেকটা হচ্ছে আমাদের জুডিশিয়ারি। এই তিনটে বডি নিয়ে, তিনটে বিষয় নিয়ে তৈরি হচ্ছে আমাদের ফর্ম অফ গভর্নমেন্ট, লেজিসলেচার, এক্সিকিউটিভ আর একটা হচ্ছে জুডিশিয়ারি। এবার দেখো, লেজিসলেচারের কাজ কি, আইনসভার কাজ কি? কোনো দেশের আইন তৈরি করা। তাহলে লেজিসলেচার কি করবে? কোনো দেশের আইন তৈরি করলো, তাহলে আমি লিখতেই পারি আইন তৈরি করলো, মেক্স ল, লিখে দিলাম সংক্ষেপে মেক্স ল, বা মেক্স অ্যাক্ট লিখতে পারি। তাহলে লেজিসলেচার কি করলো? কোনো দেশের আইন তৈরি করলো। এবার দেখো, লেজিসলেচার আইন তো তৈরি করলো, এবার আইন তো আর ঘরে রেখে দিলে হবে না। আইন তৈরি করে আইনকে আর ঘরে রেখে দিলে হবে, পার্লামেন্টে রেখে দিলে হবে? তাহলে সেই আইনটা কি করতে হবে? আমাকে জনসাধারণের সামনে নিয়ে আসতে হবে, বা সেই আইনটা আমাকে কি করতে হবে? বাস্তবায়িত করতে হবে, অথবা ইমপ্লিমেন্ট করতে হবে। সেই ইমপ্লিমেন্ট করার দায়িত্ব কার? এক্সিকিউটিভের। তাহলে এক্সিকিউটিভ কি করলো? সেই আইনটাকে ইমপ্লিমেন্ট করলো, ইমপ্লিমেন্ট, বাস্তবায়িত করলো, ইমপ্লিমেন্ট। তার মানে এক্সিকিউটিভ আইনটাকে ইমপ্লিমেন্ট করে দিল, জনসাধারণের সামনে চলে আসলো। এবার সেই আইনটা জনসাধারণের বিরোধী হতে পারে, সেই আইনটা জনসাধারণের পছন্দও না হতে পারে, জনসাধারণের বিরোধী হতে পারে, বা ওই আইনটার ভুল ত্রুটিও দেখা দিতে পারে। তো ওই আইনটা জনসাধারণের বিরোধী হচ্ছে কিনা, অথবা ওই আইনটায় ভুল ত্রুটি দেখা দিচ্ছে কিনা, তা খতিয়ে দেখার দায়িত্ব কার? তার খতিয়ে দেখার দায়িত্ব হচ্ছে আমাদের জুডিশিয়ারির। অর্থাৎ জুডিশিয়ারির কাজ হচ্ছে ওই আইনটাকে ইন্টারপ্রিটেশন করা বা ব্যাখ্যা করা। তাহলে জুডিশিয়ারির কাজ হচ্ছে ওই আইনটাকে ইন্টারপ্রিটেশন করা বা ব্যাখ্যা করা। তাহলে আমরা কি বললাম? কোনো দেশের ফর্ম অফ গভর্নমেন্ট, যেটা তিনটে বডি নিয়ে তৈরি, একটা লেজিসলেচার, এক্সিকিউটিভ আর একটা হচ্ছে জুডিশিয়ারি।
লেজিসলেচারের কাজ কি? কোনো দেশে আইন তৈরি করা, আইন তৈরি করলো, সেই আইনটাকে বাস্তবায়িত করলো এক্সিকিউটিভ, এবং ওই আইনটা জনসাধারণের বিরোধী হচ্ছে কিনা বা ভুল ত্রুটি দেখা দিচ্ছে কিনা তা খতিয়ে দেখার দায়িত্ব হচ্ছে জুডিশিয়ারির। এবার একটা জিনিস বোঝো, লেজিসলেচারে যারা বসে আছেন, কি বললাম, লেজিসলেচারে যারা বসে আছেন তারা যদি জুডিশিয়ারি দ্বারা প্রভাবিত হয়, লেজিসলেচারে যারা বসে আছেন তারা যদি জুডিশিয়ারি দ্বারা যদি প্রভাবিত হয়, ধরো তোমার ওপর তোমার দাদা আছে, তার মানে তোমার দাদা যা বলবে স্বাভাবিকভাবে তুমি সেটা মেনে নেবে, তাই তো? কারণ তোমার দাদা নিশ্চয়ই তোমাকে ভুল কিছু বলবে না নর্মালি। সেরকমই লেজিসলেচারের ওপর, লেজিসলেচার যদি জুডিশিয়ারি দ্বারা যদি প্রভাবিত হয়, তাহলে লেজিসলেচার যে আইনটা তৈরি করবে সেটা জুডিশিয়ারি কখনো খারাপ বলবে না। এই জন্য আমাদের দেশে জুডিশিয়ারি ব্যবস্থাকে পুরোটাই স্বাধীনভাবে রাখা হয়েছে বা পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট করে রাখা হয়েছে, পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট অবস্থায় রাখা হয়েছে। অর্থাৎ আমাদের দেশে জুডিশিয়ারি ব্যবস্থাকে পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট করে রাখা হয়েছে। অর্থাৎ আমাদের দেশে লেজিসলেচার এক্সিকিউটিভের সাথে জুডিশিয়ারির কোনো সম্পর্ক কিন্তু নেই, পুরোটা ইন্ডিপেন্ডেন্ট করে রাখা হয়েছে। কেন ইন্ডিপেন্ডেন্ট করে রাখা হলো জুডিশিয়ারিকে? যাতে জুডিশিয়ারি নিজের মতো করে আইনটাকে ব্যাখ্যা করতে পারে। এবং এই জুডিশিয়ারি সিস্টেমকেই বলা হয় কাস্টোডিয়ান অফ ল, লয়ের কাস্টোডিয়ান, কাস্টোডিয়ান অফ ল, মানে অভিভাবক, কাস্টোডিয়ান অফ ল। আর এই জুডিশিয়ারির সর্বোচ্চ সংস্থার নাম কি? জুডিশিয়ারির, আমাদের জুডিশিয়ারির সর্বোচ্চ সংস্থার নাম কি? সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। এবং এই সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়াকেই বলা হয় গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তাহলে কি বললাম, এই পয়েন্টগুলো একটু খেয়াল রাখতে হবে। আমাদের দেশে জুডিশিয়ারি ব্যবস্থাকে পুরোটাই ইন্ডিপেন্ডেন্ট করে রাখা হয়েছে। জুডিশিয়ারি ব্যবস্থাকে বলে কাস্টোডিয়ান অফ ল, এবং জুডিশিয়ারির সর্বোচ্চ সংস্থার নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং সুপ্রিম কোর্টকে বলা হয় গার্জিয়ান অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। তো আমরা প্রথম জিনিসটা জানলাম ফর্ম অফ গভর্নমেন্ট জিনিসটা কি, যেটা তিনটে বিষয় নিয়ে তৈরি এবং কার কোনটা কাজ সেটা কিন্তু আমরা আলোচনা করলাম। এবার প্রশ্ন হচ্ছে লেজিসলেচারের দায়িত্বে কে আছেন আমাদের দেশে? আইন তৈরি করে কে? পার্লামেন্ট, বিভিন্ন স্টেট অ্যাসেম্বলি রয়েছে। এক্সিকিউটিভের দায়িত্ব কারা রয়েছে? যেমন প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, তারা এক্সিকিউটিভ। এবার তারা তার মাঠে নেমে কাজ করে না, তাদের হয়ে মাঠে নামিয়ে কাজ করে বিভিন্ন WBCS অফিসার, বিভিন্ন IAS অফিসার। তো এই বিষয়গুলো আমরা কিন্তু আলোকপাত করলাম, জুডিশিয়ারি তো আমি আগেই বললাম। এবার চলে আসে আমাদের গভর্নমেন্ট স্ট্রাকচার। যে কোনো দেশের গভর্নমেন্ট স্ট্রাকচার যেগুলো দুই প্রকার, যে কোনো দেশের গভর্নমেন্ট স্ট্রাকচার বা গভর্নমেন্ট স্ট্রাকচারকে দুটো পার্টে ভাগ করা হয়। গভর্নমেন্টকে আমি সংক্ষেপে লিখলাম গভর্নমেন্ট। তো এটাকে দুটো পার্টে ভাগ করা হয় গভর্নমেন্ট স্ট্রাকচারকে। একটা আছে ফেডারেল গভর্নমেন্ট স্ট্রাকচার বা যুক্ত, যেটাকে বলা হয় ফেডারেল মানে যুক্ত, ফেডারেল গভর্নমেন্ট স্ট্রাকচার। আর আরেকটা হচ্ছে ইউনিটারি গভর্নমেন্ট স্ট্রাকচার। ইউনিটারি মানে একক, মানে একাই একশো, ইউনিটারি গভর্নমেন্ট স্ট্রাকচার। সেই ফেডারেল গভর্নমেন্ট স্ট্রাকচার যেহেতু যুক্ত, মানে এটা অনেকগুলো গভর্নমেন্ট স্ট্রাকচার নিয়ে তৈরি, ফেডারেল গভর্নমেন্ট স্ট্রাকচার। এর মধ্যেই পড়ছে সেন্ট্রাল গভর্নমেন্ট, এর মধ্যেই পড়ছে স্টেট, কিন্তু আগে নাম ছিল স্টেটের প্রভিন্সিয়াল, প্রভিন্স বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্ট। আর এর মধ্যেই পড়ছে ভিলেজ লেভেল গভর্নমেন্ট, ভিলেজ লেভেল গভর্নমেন্ট। তার মানে এই তিনটে গভর্নমেন্ট স্ট্রাকচার নিয়ে তৈরি ফেডারেল গভর্নমেন্ট স্ট্রাকচার। তার জন্য ফেডারেল গভর্নমেন্ট স্ট্রাকচারকে 3 টায়ার স্ট্রাকচার বলা হয়, তো ওটা তোমাদের লাগবে না। আর ইউনিটারি গভর্নমেন্ট স্ট্রাকচার মানে কি? ইউনিটারি মানে একাই একশো, তাহলে অনলি কি? অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট, এর মধ্যে অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট। এবার প্রশ্ন হচ্ছে যে গভর্নমেন্ট স্ট্রাকচারকে দুটো পার্টে আমরা দেখে নিলাম, এবার ভারতের গভর্নমেন্ট স্ট্রাকচারটা কি? ফেডারেল নাকি ইউনিটারি? তোমাদের দেখে কি মনে হচ্ছে? ফেডারেল মনে হচ্ছে এখান থেকে দেখে, কারণ আমাদের ভারতে সেন্ট্রাল গভর্নমেন্ট রয়েছে, স্টেট গভর্নমেন্ট রয়েছে, ভিলেজ লেভেল গভর্নমেন্ট রয়েছে। সেন্ট্রাল গভর্নমেন্ট মানে কি? কোনো দেশের মানে পুরো দেশের ক্ষমতা যে গভর্নমেন্টের হাতে ন্যস্ত থাকে বা অর্পিত থাকে সেটা সেন্ট্রাল গভর্নমেন্ট। স্টেট বা প্রভিন্সিয়াল গভর্নমেন্ট কি? ওই সেন্ট্রালের আন্ডারে যে ছোট ছোট পার্ট রয়েছে, যেমন ওয়েস্ট বেঙ্গল, উড়িষ্যা, উত্তরপ্রদেশ, সেখানকার যে পার্টিকুলার গভর্নমেন্ট, যেমন আমাদের ক্ষেত্রে মমতা ব্যানার্জি, তো এগুলো হচ্ছে আমাদের স্টেট গভর্নমেন্ট। ভিলেজ লেভেল গভর্নমেন্টকে ওই স্টেটের আন্ডারে যে ছোট ছোট গভর্নমেন্ট স্ট্রাকচার, যেমন পঞ্চায়েত হতে পারে, পৌরসভা হতে পারে, এগুলো হচ্ছে ভিলেজ লেভেল গভর্নমেন্ট। তো এখান থেকে দেখে মনে হচ্ছে যে আমাদের গভর্নমেন্ট স্ট্রাকচারটা ফেডারেল, কারণ আমাদের দেশে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, ভিলেজ লেভেল গভর্নমেন্ট রয়েছে। তো আমি ধরেই নিলাম যে আমাদের দেশের গভর্নমেন্ট স্ট্রাকচার ফেডারেল। এবার দেখো
আমরা যদি ফেডারেল গভর্নমেন্ট স্ট্রাকচার ধরেই নিই, কিন্তু যখন আমাদের দেশে ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, আমাদের দেশে যখন ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, তখন এই ফেডারেল গভর্নমেন্টটা ইউনিটারি গভর্নমেন্টে কনভার্ট হয়ে যায়। কি বললাম? আমাদের দেশে যখন ন্যাশনাল এমার্জেন্সি জারি হয়, তখন এই ফেডারেল গভর্নমেন্টটা ইউনিটারি গভর্নমেন্টে কনভার্ট হয়ে যায়। আর যখনই ইউনিটারি গভর্নমেন্টে কনভার্ট হয়ে গেল, তখন অনলি কোন গভর্নমেন্টের হাতে ক্ষমতা থাকবে? অনলি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা থাকবে। তখন কোনো স্টেট গভর্নমেন্ট, কোনো ভিলেজ লেভেল গভর্নমেন্টের হাতে ক্ষমতা থাকবে না, অনলি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে ক্ষমতা থাকবে। তার মানে আমরা কি দেখলাম? যে আমাদের গভর্নমেন্ট স্ট্রাকচারটা যেহেতু ফেডারেল থেকে যখন তখন ইউনিটারিতে কনভার্ট হয়ে যায়, তাই আমাদের দেশের গভর্নমেন্ট স্ট্রাকচারটা পুরোপুরি ফেডারেল কিন্তু নয়। আমাদের দেশের গভর্নমেন্ট স্ট্রাকচারটা অর্ধেক ফেডারেল বা কোয়াসি ফেডারেল বা সেমি ফেডারেল স্ট্রাকচার। তাই আমাদের খেয়াল রাখতে হবে, ইন্ডিয়ার গভর্নমেন্ট স্ট্রাকচার পুরোপুরি ফেডারেল নয়, সেটা হচ্ছে কোয়াসি বা সেমি ফেডারেল স্ট্রাকচার। এটা কে বলেছেন? আমাদের ব্রিটিশ ম্যান রয়েছেন কেসি হায়ার, এগুলো পরে পড়বো। তাহলে আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট স্ট্রাকচার এটা খেয়াল রাখতে হবে যে অর্ধেক বা সেমি বা কোয়াসি ফেডারেল স্ট্রাকচার। তাহলে আমরা গভর্নমেন্ট স্ট্রাকচার নিয়ে আলোচনা করলাম। এবার দেখো কোনো দেশের, এখানে একটু বোঝার আছে, ভালো করে শোনো। এবার দেখো কোনো দেশের গভর্নমেন্ট স্ট্রাকচার যদি ইউনিটারি হয়, ইউনিটারি মানে কি? অনলি সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেখানে কোনো রকম প্রবলেম নেই। কেন? কারণ সেখানে একটাই গভর্নমেন্ট স্ট্রাকচার, সেন্ট্রাল গভর্নমেন্ট, সেরকম কোনো প্রবলেম নেই। কিন্তু কোনো দেশের গভর্নমেন্ট স্ট্রাকচার যদি ফেডারেল হয় অথবা কোয়াসি ফেডারেল হয়, তাহলে কিন্তু একটা সমস্যা। কেন? কারণ ফেডারেল মানেই সেখানে আরো গভর্নমেন্ট স্ট্রাকচার কিন্তু থাকছে, সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট কিন্তু থাকছে। সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো একটা নিয়ম নিয়ে আসবে, সেখানে স্টেট গভর্নমেন্ট আবার মানবে না, একটা প্রবলেম কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু ইউনিটারিতেও থাকে, বাট ইউনিটারিতে অতটা প্রবলেম কিন্তু থাকে না যেটা ফেডারেলে থাকে। তো কোনো দেশের গভর্নমেন্ট স্ট্রাকচার ফেডারেলই হোক অথবা কোয়াসি ফেডারেল হোক না কেন, দেশ কিন্তু একটা নিয়মেই চলবে, দেশ কিন্তু একটা রাস্তাতেই চলবে, দেশ কিন্তু একটা রূপরেখাতেই চলবে। সেই নির্দিষ্ট রাস্তা, রূপরেখা, নিয়মের নামই হচ্ছে সংবিধান। তুমি হও মোদি গভর্নমেন্ট, তুমি হও কংগ্রেস, তুমি হও বিজেপি, তুমি হও সিপিএম, যাই হোক না কেন, তুমি হও টিএমসি, কিন্তু তোমার নিয়মে কিন্তু দেশ চলবে না। দেশ কিন্তু সংবিধানের নিয়মে কিন্তু দেশ চালাতে হবে। সেই নির্দিষ্ট রাস্তাটাই হচ্ছে আমাদের সংবিধান, সেই নির্দিষ্ট রুলসই হচ্ছে আমাদের সংবিধান। যেমন আমাদের প্রত্যেকটা বাড়িতে যেমন আমাদের বাবা মা কিছু নির্দিষ্ট নিয়ম করে রেখেছে, এরকম টাইমে ঘুম থেকে উঠতে হবে, এরকম টাইমে খেতে হবে, ঠিক দেশেরও একটা নিয়ম রয়েছে, সেই নির্দিষ্ট নিয়মের নামই হচ্ছে সংবিধান। তো সংবিধান কি সেটা কিন্তু আমাদের কাছে পরিষ্কার। এবার আমরা সংবিধানের ভিত্তিপ্রস্তর নিয়ে আলোচনা করব, মানে আমরা চলে যাব 1919 সালের ভারত শাসন আইন থেকে। এবার আমরা শুরু করব। আমি আগেই বলে দিয়েছি আমরা দুখানা অ্যাক্ট এখানে নিয়ে আসবো। আমরা সংবিধান পড়ার সময় অ্যাক্টগুলো পুরো সাইডে রেখেছি, আমরা পুরো অ্যাক্ট নিয়ে আলাদা ক্লাস করব। তো আমরা 1919 সালে ভারত শাসন আইন থেকে এবার শুরু করব, যেটাকে মন্টেগু চেমস্ফোর্ড বলা হয়, কারণ মন্টেগু সেই সময় সেক্রেটারি অফ স্টেট ছিল, ভারত সচিব ছিলেন, আর চেমস্ফোর্ড হচ্ছে আমাদের ভাইসরয় ছিলেন। তাই 1919 সালে ভারত শাসন আইনকে মন্টেগু চেমস্ফোর্ড ডিক্লারেশন কিন্তু বলা হয়। তাহলে চলে আসি আমরা পরের পেজ, 1919 সালের ভারত শাসন আইন, পয়েন্ট করো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। এখানে অনেক কিছুই হয়, তবে আমরা সেগুলো অ্যাক্টে পড়বো। যখন আমরা 1919 সালের ভারত শাসন আইন পুরো অ্যাক্ট নিয়ে ডিটেলসে আলোচনা করব, তখন আমরা ডিটেলসে একটু পড়বো। তবে আমাদের ব্যাকগ্রাউন্ড নিরিখে যেটা পড়ার দরকার, তিনটে জিনিসকে আমি এখানে নিয়ে আসবো, এবং সেই তিনটে থেকেই বেসিক্যালি প্রশ্নটা হয়। 1919 সালের ভারত শাসন আইনে ডাইরেক্ট ইলেকশন, প্রথম ডাইরেক্ট ইলেকশনের কিন্তু সূত্রপাত ঘটলো, ডাইরেক্ট ইলেকশন। তাহলে ভারতে প্রথম ডাইরেক্ট ইলেকশনের সূত্রপাত ঘটলো 1919 সালে ভারত শাসন আইনে। এবং এটাও বলে দেওয়া হলো প্রত্যেকে কিন্তু ভোট দিতে পারবে না, ভোটাধিকার দেওয়া হয়েছিল তিনটে বিষয়ের ক্ষেত্রে, ট্যাক্স, প্রপার্টি, এডুকেশন, ওটা আমাদের লাগবে না। নেক্সট কি? বাইক্যামেরালিজম, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা বা বাইক্যামেরালিজম। বাইক্যামেরালিজমের সূত্রপাত হলো প্রথম ভারতে 1919 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। খেয়াল রাখতে হবে এই যে দ্বিকক্ষ বিশিষ্ট আইন ব্যবস্থা, মানে ইন্ডিয়ান গভর্নমেন্টে যে দুখানা হাউস তৈরি হয়, আপার হাউস, লোয়ার হাউস, উচ্চকক্ষ, নিম্নকক্ষ, যেটাকে আমরা বাইক্যামেরালিজম বলছি, সেই বাইক্যামেরালিজম কিন্তু 1935 সালেও তৈরি হয় গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টে।
কিন্তু 1919 সালের যে বাইক্যামেরালিজমটা তৈরি হয় সেটা কিন্তু সেন্ট্রাল লেভেলে তৈরি হয়েছিল, আর 1935 সালের যে বাইক্যামেরালিজম সেটা কিন্তু স্টেট লেভেলে, বোম্বে, বাংলা, এই সমস্ত জায়গায় কিন্তু বাইক্যামেরালিজম তৈরি হয়। কিন্তু তোমাকে যদি প্রশ্ন করে বাইক্যামেরালিজম বা দ্বিকক্ষ বিশিষ্ট আইন ব্যবস্থা সূত্রপাত হয় কোন আইনের মাধ্যমে, এবং অপশানে যদি দুটোই থাকে 1935 এবং 1919, তোমার আনসার কিন্তু 1919 কিন্তু হবে। এবং বাইক্যামেরালিজম মানে কি আমরা দেখলাম ইন্ডিয়ান গভর্নমেন্ট স্ট্রাকচারে দুখানা কক্ষ তৈরি হলো, আপার হাউস, লোয়ার হাউস, এগুলো আমরা পরেও পড়বো, আপার উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ। এবং আরেকটা জিনিস পড়তে হবে যেটা আমাদের 1919 সালে ভারত শাসন আইনের মাধ্যমে ইন্ট্রোডিউস হয় সেটা বা সূত্রপাত ঘটে, সেটা হচ্ছে পিএসসি, পাবলিক সার্ভিস কমিশনের সূত্রপাত ঘটে, সেটা 1919 সালের ভারত শাসন আইনের মাধ্যমে সরকারি বিভিন্ন কর্মচারী নিয়োগের জন্য এই কমিশনটা তৈরি করা হয় 1919 সালে ভারত শাসন আইনের মাধ্যমে। সেই পিএসসি বা পাবলিক, এটাও প্রশ্ন হয় যে পাবলিক সার্ভিস কমিশনের ইন্ট্রোডিউস হয় কোন আইনের মাধ্যমে, 1919 সালের ভারত শাসন আইনের মাধ্যমে। দেখো এই যে তিনটে জিনিস 1919 সালের ভারত শাসন আইনে তিনটে জিনিসের যে সূত্রপাত ঘটলো, বাইক্যামেরালিজম, ডাইরেক্ট ইলেকশন এবং পিএসসি, এই তিনটে জিনিস সঠিকভাবে পরিচালিত হচ্ছে কিনা, অথবা আপার হাউস এবং লোয়ার হাউসের জন্য কোনো সংবিধানের প্রয়োজন আছে কিনা তা খতিয়ে দেখার জন্য ব্রিটিশরা একটা কমিশন তৈরি করলো। সেই কমিশনের নামই হচ্ছে সাইমন কমিশন। সাইমন কমিশন এটা অ্যাকচুয়ালি তৈরি হয়েছিল ভারতের সংবিধানকে তৈরি করার জন্য। সাইমন কমিশন কবে তৈরি হয়? 1927 সালে তৈরি হয় সাইমন কমিশন। এটা ভারতে আসে কবে? 1928 সালে। এটাও প্রশ্ন হয় সাইমন কমিশন ভারতে কবে আসে, এবং ভারত থেকে ফিরে গিয়ে রিপোর্টটা কবে দেয় ব্রিটিশ পার্লামেন্টকে? 1930 সালে। তাহলে তৈরি হয় 1927 সালে, রিপোর্ট দেয় 1930 সালে, ভারতে এসেছিল 1928 সালে। এই সাইমন কমিশন যেটা 7 জন মেম্বার নিয়ে কিন্তু তৈরি হয়েছিল, এবং এই 7 জন মেম্বারই কিন্তু কোনোটাই ভারতীয় কিন্তু ছিল না। 7 জন মেম্বারই কিন্তু এই সাদা চামড়া বিদেশি অর্থাৎ ইউরোপিয়ানরা কিন্তু ছিল। তো এই সাইমন কমিশন কেন তৈরি করেছিল? ব্রিটিশরা ভারতের সংবিধানকে তৈরি করার জন্য। তো যখন সাইমন কমিশন ভারতে আসছে এবং তখন আইএনসি বা ভারতীয়রা ভাবলো যে সাইমন কমিশন ভারতের সংবিধান তৈরি করবে, আর সেই সাইমন কমিশনে ভারতের কোনো মেম্বারই নেই। যে সাইমন কমিশন ভারতের সংবিধানকে তৈরি করবে আর সেখানে কোনো ভারতীয় মেম্বার নেই, এর জন্য আইএনসিরা সাইমন কমিশনকে অল হোয়াইট কমিশন বলে রিজেক্ট করে দিয়েছিল। এবং ভারতীয়রা আইএনসিরা বলেছিল যদি ভারতে কোনো সংবিধানের প্রয়োজন হয় সেটা একমাত্র সেটা ভারতীয়রাই তৈরি করবে, কোনো সাদা চামড়া বিদেশিরা কিন্তু তৈরি করবে না। এবং ওই সময়ে যে সেক্রেটারি অফ স্টেট ছিল বার্কেনহেড, সেই বার্কেনহেড ভারতীয়দের মানে আইএনসিদের বলেছিলেন যে আপনারা যে বলছেন যে আপনাদের সংবিধান নাকি আপনারাই তৈরি করবেন, তো আপনাদের কোনো ক্ষমতাই নেই আপনাদের সংবিধান আপনারা যে তৈরি করতে পারবেন। বার্কেনহেড আইএনসি কিন্তু এই কথাটা মুখের ওপর কিন্তু বলে দিল, এবং আইএনসি কথাটা ইগোতে লেগে গেল। তখন আইএনসি কি করলো, আরও যে ছোট ছোট পার্টি ছিল সমস্ত পার্টিগুলোকে একত্রিত করে বার্কেনহেডকে চ্যালেঞ্জ জানালো, এবং ভারতীয়রা বলল ভারতের যদি কোনো সংবিধানের প্রয়োজন হয় একমাত্র সেটা ভারতীয়রাই তৈরি করে কিন্তু দেখাবে। এর ফলে আইএনসি সমস্ত পার্টি নিয়ে একটা কমিটিও তৈরি করেছিল, সেই কমিটির নাম হচ্ছে নেহেরু কমিটি। তাহলে ভারতীয়রা নেহেরু কমিটি তৈরি করলো, যেটা কার চেয়ারম্যানশিপে তৈরি করেছিল? মতিলাল নেহেরুর চেয়ারম্যানশিপে। মতিলাল নেহেরুর চেয়ারম্যানশিপে, জওহরলাল নেহেরুর বাবা, এবং সেই মতিলাল নেহেরুর চেয়ারম্যানশিপে যে নেহেরু কমিটি তৈরি করলো ভারতীয়রা, সেই কমিটির 3 জন মেন মেম্বার, আমাকে নাম মাথায় রাখতে হবে, 3 জন মেন মেম্বার ছিল। যেমন 1 নম্বর ছিল তেজ বাহাদুর সাপ্রু, 2 নম্বর ছিল আব্দুল বারিক, আর 3 নম্বর ছিল আমাদের নেতাজি সুভাষ চন্দ্র বোস। এই 3 জন মেন মেম্বার ছিল। এবং আমরা দেখব যে ভারতীয়রা ভারতীয় সংবিধানের প্রথম খসড়া বা ড্রাফট তৈরি করে ফেললো, যেটা 1928 সালের আমরা জানি, সেটাকে বলা হচ্ছে নেহেরু রিপোর্ট। তাহলে ভারতীয়রা নেহেরু রিপোর্ট তৈরি করে ফেললো 1928 সালে, এটাও প্রশ্ন হয়। এরপরে 1929 সালে, তার পরের বছরে যদি আমরা যাই, যে নেতাজি সুভাষচন্দ্র বোস
নেতাজি সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহেরু, নেতাজি সুভাষচন্দ্র বোস এবং জওহরলাল নেহেরু 1929 সালে লাহোর সেশনে পূর্ণ স্বাধীনতার কিন্তু দাবি চাইলেন। যদিও এটা প্রথম প্রস্তাব 1927 সালেই তারা রেখেছিলেন এবং এটা অ্যাকচুয়ালি পাস হয় 1929 সালে। সে 1929 সালে যখন জওহরলাল নেহেরু নেতাজি সুভাষচন্দ্র বোস এই কথাটা বললেন যে আমাদের পূর্ণ স্বাধীনতার দাবি চাই, তখন আবার গান্ধীজি তাদেরকে বললেন যে আমাদের এখন পূর্ণ স্বাধীনতার দাবি চাইলে হবে না, আমাদের এখন ডোমিনিয়ন স্ট্যাটাস বা স্বায়ত্ত শাসন বা স্বরাজের দাবি কিন্তু চাইতে হবে। তখন তো নেতাজি সুভাষচন্দ্র বোস তারপরে আমাদের জওহরলাল নেহরু রেগে গেলেন। কেন রেগে গেলেন? কারণ তারা তো বললো যে আমাদের প্রথম দাবি ছিল পূর্ণ স্বাধীনতা, গান্ধীজি তাহলে এখন কেন সেই স্বরাজে যাচ্ছেন? তো এর ফলে নেতাজি সুভাষচন্দ্র বোস জওহরলাল নেহরু কিন্তু রেগে গেছিলেন বিষয়টাতে। তো তারা শেষ পর্যন্ত গান্ধীজির কথাই সমর্থন করলেন এবং গান্ধীজিকে কথাও দিতে হয়েছিল, ঠিক আছে আমরা স্বরাজের দাবিতে যাচ্ছি, বাট 1 বছরের মধ্যে যদি স্বরাজ না পাই তাহলে গান্ধীজিকে কিন্তু পূর্ণ স্বাধীনতার দাবিতে কিন্তু আসতে হবে। সেটা 1928 সালে যে ক্যালকাটা সেশন হয় সেখানে কিন্তু গান্ধীজিকে কথা দিতে হয়েছিল। তো আমরা দেখলাম 1 বছর টাইম দিয়ে দেওয়া হলো ব্রিটিশদের, যেটা 1929 সালের 31শে ডিসেম্বর, এবং এই সময়সীমার মধ্যে বলে দেওয়া হলো ব্রিটিশ পার্লামেন্টকে যে আমাদের স্বরাজ কিন্তু দিতে হবে। কিন্তু যখন এই সময়টা এলো তখন কিন্তু ব্রিটিশ পার্লামেন্ট কোনো রকম সাড়া কিন্তু দেয়নি। তার মানে নেহেরু রিপোর্ট কিন্তু আর কার্যকর কিন্তু হলো না। এর ফলে তার পরের দিন মানে কি 31শে ডিসেম্বর পর মানে 1 জানুয়ারি, এর পরের দিন 1 জানুয়ারি 1930 সালে, নেক্সট দিন 1 জানুয়ারি 1930 সালে জওহরলাল নেহরু রেগে গিয়ে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উঠিয়ে তিনি পূর্ণ স্বাধীনতার দাবি চাইলেন। তিনি বলেন এখন আমাদের কোনো ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রয়োজন নেই, কোনো স্বায়ত্ত শাসনের প্রয়োজন নেই, আমাদের এখন একমাত্র প্রয়োজন পূর্ণ স্বাধীনতা। এর ফলে ভারতবর্ষে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় 1930 সালের 26শে জানুয়ারি। 1930 সালের 26শে জানুয়ারি ভারতে প্রথম স্বাধীনতা দিবস পালন করা হয় এবং এই 26শে জানুয়ারি দিনটিকে মান্যতা দেওয়ার জন্যই আমাদের সংবিধানকে মূল ফোর্সে আনা হয়েছে 26শে জানুয়ারি 1950 সালে। এই গেল ভারতীয়দের ব্যাপার। তাহলে ভারতীয়রা পতাকা তুলে ফেললে, এবার দেখে ব্রিটিশরা কি ভাবছেন। তার মানে আমি আগেই বললাম সাইমন কমিশন 1927 সালে তৈরি হয় এবং 1930 সালে রিপোর্ট দেয়। সেই রিপোর্টকে পর্যালোচনা করার জন্য ব্রিটিশরা 3টে গোল টেবিল বৈঠক বা 3টে রাউন্ড টেবিল কনফারেন্স কিন্তু হয়েছিল ইংল্যান্ডে, আমরা দেখেছিলাম 1930, 31, 32 এই 3টে রাউন্ড টেবিল কনফারেন্স হয় এবং সেই 3টে রাউন্ড টেবিল কনফারেন্সেই ব্রিটিশরা কিন্তু ভারতীয়দের ডেকেছিল। কেন ডেকেছিল? কারণ ভারতের অবস্থা তখন খুব একটা ভালো ছিল না এবং ভারতীয়রা পতাকাও তুলে ফেলেছে, তো ব্রিটিশরা ভারতীয়দের কিন্তু এই কনফারেন্সে ডেকেছিল। এবং এই 3টে কনফারেন্সেই ভারতীয় প্রতিনিধি হিসাবে যেই 2জন ব্যক্তি উপস্থিত ছিলেন 3টে কনফারেন্সেই, সেটা হচ্ছে একজন হচ্ছে বি.আর. আম্বেদকর, দেখো সংবিধান পড়ছি বি.আর. আম্বেদকর নাম তো আসবেই, বি.আর. আম্বেদকর, আর আরেকজন হচ্ছে তেজ বাহাদুর সাপ্রু। এবং গান্ধীজি সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কিন্তু গেছিলেন। এটা খেয়াল রাখবে, প্রশ্ন হয় গান্ধীজি ফার্স্টেও যায়নি লাস্টেও যায়নি, সেকেন্ড কনফারেন্সে গেছিলেন, যেটা 1931 সালে হয় এবং আমরা দেখব তার সাথে সরোজিনী নাইডু কিন্তু গেছিলেন। এবং সেই রিপোর্টকে সাইমন কমিশনের ওই রিপোর্টকে পর্যালোচনা করার মাধ্যমে ইন্ডিয়ান কনস্টিটিউশনের সব থেকে বড় একটা বিষয় বা স্টেপ তৈরি হয়ে গেল, সেটাকে আমরা বলছি 1935 সালে ভারত শাসন আইন। তাহলে 1935 সালে ভারত শাসন আইন কিভাবে তৈরি হলো সেটা হচ্ছে সাইমন কমিশনের রিপোর্টের মাধ্যমে। এবার চলে আসে আমাদের 1935 সালের ভারত শাসন আইন। এবার পয়েন্ট করো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট। 1935 সালে ভারত শাসন আইন, আমরা যখন 1919 সালে ভারত শাসন আইন পড়েছিলাম সেখানে মূলত 3টে জিনিস আমরা পড়েছিলাম। এখানে মূলত 5-6খান জিনিস কিন্তু পড়বো, কিন্তু আমি আগে থেকেই বলে দিই 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট আমরা পরেও পড়বো, সেখানে আরও কিছু ইনফরমেশন পড়বো। তবে পুলিশের ক্ষেত্রে আমাদের অতটা কিন্তু প্রয়োজন হবে না, ওগুলো মেনলি ফর WBCS ওগুলোর ক্ষেত্রে লাগে। তাহলে আমরা কি কি পড়বো? 1 নম্বর এখানটায় 1935 সালে ভারত শাসন আইনকে আমাদের অল ইন্ডিয়া মানে এই আইনের মাধ্যমে ভারতকে অল ইন্ডিয়া ফেডারেশন ঘোষণা করা হলো, অল ইন্ডিয়া ফেডারেশন বলে ঘোষণা করা হলো। এবং এর মাধ্যমে ভারতকে দুটো পার্টে ভাঙা হলো, একটা হচ্ছে প্রিন্সলেস স্টেট। প্রিন্সলেস স্টেট মানে কি? যেখানে রাজারা থাকবেন সেগুলো নাম দেওয়া হলো প্রিন্সলেস স্টেট, আর রাজারা যেগুলো থাকবে না সেগুলো নর্মালি ব্রিটিশ প্রভিন্স রাখা হলো। দুটোই ব্রিটিশদের আন্ডারে।
তবে এগুলো নর্মালি ব্রিটিশ প্রভিন্স, আর ওগুলো নাম রাখা হলো প্রিন্সলেস স্টেট। আর কি কি বিষয়কে গুরুত্ব দেওয়া হলো, যেমন বাইক্যামেরালিজম, আমি আগেই বললাম বাইক্যামেরালিজমের সূত্রপাত ঘটে, সেটা কিন্তু স্টেট লেভেলে, আর 1919 সালে কিন্তু সেটা সেন্ট্রাল লেভেলে কিন্তু হয়েছিল, এখানে বাংলা, বোম্বে, এই সমস্ত জায়গায় বাইক্যামেরালিজমের সূত্রপাত ঘটে। 3 নম্বর আর কি পড়বো, ক্ষমতাগুলোকে 3টে লিস্টে ভেঙে দেওয়া হলো, 3 লিস্ট। ক্ষমতাগুলোকে 3টে লিস্টে ভেঙে দেওয়া হলো, একটা সেন্ট্রাল, সেই সময় বিষয় ছিল 59খানা সেন্ট্রালের, স্টেটের বা প্রভিন্স সেই সময় বিষয় ছিল 54, আর কনকারেন্ট বা যুগ্ম তালিকা, সেই সময় কনকারেন্ট বা যুগ্ম তালিকায় ছিল আমাদের 36খানা বিষয়। আর কি কি জিনিস পড়বো আমরা, 4 নম্বর গভর্নর অফিস ইন্ট্রোডিউস হয়, গভর্নর অফিসের ইন্ট্রোডিউস হয়। 5 নম্বর কি ফেডারেল কোর্ট ইন্ট্রোডিউস হয়, ফেডারেল কোর্ট ইন্ট্রোডিউস হয়। আর একটা হচ্ছে এমার্জেন্সি পাওয়ার, তো এই বিষয়গুলো কিন্তু সূত্রপাত ঘটে আমরা 1935 সালে ভারত শাসন আইন সম্পর্কে মাথায় রাখবো, এই জিনিসগুলো থেকে প্রশ্ন কিন্তু একটু দেয়। তো এই গেল আমাদের 1935 সাল, এবং 1935 সালে ভারত শাসন আইন তখন তৈরি হওয়ার মুখে কাজ চলছে, তার মানে আমাদের তখন ভারতীয়রা ভাবলো যে যেহেতু সংবিধান মানে আমাদের 1935 সালের কাজ অনেকটা কমপ্লিট, তার মানে আর 1935 সাল থেকে আমরা সংবিধানে ম্যাক্সিমাম জিনিস নিই, প্রায় 75% অংশ কিন্তু নেই। তার জন্য আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাক্ট কিন্তু যদি বলে ব্রিটিশ ইন্ডিয়া অ্যাক্ট, সেটা 1935 সালে ভারত শাসন আইন। এবং তখন একজন ব্যক্তি ভারতে এমএন রয় বা মানবেন্দ্রনাথ রয় বললেন, যেহেতু 1935 প্রায় তৈরি হওয়ার দিকে মুখে বা তৈরি হওয়ার মুখে, এবং 1935 থেকে আমরা সংবিধানে বেশিরভাগ জিনিস নিয়েছি, তখন আমাদের এমএন রয় বললেন যেহেতু সংবিধান তৈরি হওয়ার দিকেই এগোচ্ছে আমাদের, এবং সেই সংবিধান তৈরি করার জন্য একটা গণপরিষদের প্রয়োজন আমাদের। এমএন রয়, মানবেন্দ্রনাথ রায় 1934 সালে এই কথাটা কিন্তু বললেন যে আমাদের সংবিধান তৈরি করার জন্য একটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রয়োজন। তিনি সেটা 1934 সালে কিন্তু বললেন। কে বললেন? এমএন রয় বা মানবেন্দ্রনাথ রয় কি বললেন? যে আমাদের একটা গণপরিষদ বা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির প্রয়োজন আছে। এবং দেখো গণপরিষদ কি করবে, গণপরিষদ প্রথমে আমরা গণপরিষদ তৈরি করব, তারপরে আমরা সংবিধান তৈরি করব। ধরো সংবিধান হচ্ছে বাড়ি, গণপরিষদ হচ্ছে রাজমিস্ত্রি, তার মানে প্রথমে আমাদের রাজমিস্ত্রি জোগাড় করতে হবে, তারপরে আমরা সেই রাজমিস্ত্রি সংবিধানকে তৈরি করবে। তাহলে আমাদের প্রথমে গণপরিষদকে তৈরি করতে হবে। তাহলে ফার্স্ট ডিমান্ড কে বলেছিলেন? এমএন রায় বললেন 1934 সালে আমাদের একটা গণপরিষদের প্রয়োজন আছে। কেন বললেন? কারণ তিনি বুঝতে পারলেন যে আমাদের সংবিধানের তৈরি হওয়ার দিকে এগোচ্ছে, তো সেই সংবিধানকে ঠিকঠাক মতো তৈরি করতে গেলে আমাদের একটা গণপরিষদের প্রয়োজন আছে। সেটা 1934 সালে মানবেন্দ্রনাথ রয় কিন্তু বলে দিলেন। এর পরের বছর 1935 সালে আমরা দেখব আইএনসি, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস বললেন হ্যাঁ সত্যিই আমাদের একটা গণপরিষদের প্রয়োজন আছে। যদি বলে প্রথম কে বলেছিলেন? এমএন রয় 1934 সালে, এবং এই দাবিটা অফিসিয়ালি কবে বলা হলো? যখন আইএনসি বললো, মানে 1935 সালে। এরপর চলে যাব 1939 সালে, একজনের নাম পড়ব চক্রবর্তী রাজা গোপালাচারী। এই চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি একটা খুব সুন্দর কথা বলেছিলেন। গোপালাচারী কি বলেছিলেন? চক্রবর্তী রাজা গোপালাচারী তিনি বললেন যে আপনারা যে বলছেন যে গণপরিষদের প্রয়োজন আছে, গণপরিষদের প্রয়োজন আছে, তো গণপরিষদটাই বা কিভাবে তৈরি হবে? কই আপনারা তো বলছেন না। তখন চক্রবর্তী রাজা গোপালাচারী 1939 সালে বললেন যে আমাদের গণপরিষদটা তৈরি হবে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজের মাধ্যমে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে তৈরি হবে। চক্রবর্তী রাজা গোপালাচারী কিন্তু এটা বলে দিলেন। তাহলে আমাদের গণপরিষদ কিভাবে তৈরি হবে? প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের মাধ্যমে। ভোটাধিকারের মাধ্যমে আমাদের তৈরি হবে গণপরিষদ। এরপর 1940 সালে দেখব ব্রিটিশরা ভারতের সমস্ত দাবি মেনে নিল, এবং সেই গণপরিষদকে তৈরি করার জন্য, সংবিধানকে নয়, সেই গণপরিষদকে তৈরি করার জন্য ব্রিটিশরা একটা কমিশন তৈরি করলো, যেটা 1946 সালে সেই কমিশন বা প্ল্যানটার নাম হচ্ছে ক্যাবিনেট মিশন প্ল্যান। সেই ক্যাবিনেট মিশন প্ল্যান বা কমিটি ভারতে এলো কবে? 1946 সালের 24শে মার্চ ভারতে এলো। কেন এলো? গণপরিষদকে তৈরি করার জন্য। এবং সেই ক্যাবিনেট মিশন প্ল্যান বা কমিটির 3জন মেম্বার ছিল। একটা হচ্ছে লর্ড পেথিক লরেন্স,
লর্ড পেথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস, আর এভি আলেকজান্ডার। এই ছিল মেন তিনজন মেম্বার। হেড ছিল হচ্ছে লর্ড বেথিক লরেন্স। তো ক্যাবিনেট মিশন প্ল্যানে তিনজন মেন মেম্বার, লর্ড বেথিক লরেন্স, স্যার স্টাফোর্ড ক্রিপস আর এভি আলেকজান্ডার। এবং দেখলাম যে ক্যাবিনেট মিশন প্ল্যান বা কমিটি যখন 24শে মার্চ 1946 সালে ভারতে চলে এলো, তার মানে কি হলো, এবার ভোট শুরু হবে। কারণ আমরা তো দেখলাম গণপরিষদ ভোটের মাধ্যমে তৈরি হবে, যেটা চক্রবর্তী রাজা গোপালাচারী বলে। এবং জুন জুলাই মাসে ভোট শুরু হলো এবং বলে দেওয়া হলো 1 মিলিয়ন বা 10 লক্ষ লোক পিছু একটা করে সিট হবে। এবং গণপরিষদের টোটাল সিট সংখ্যা দাঁড়ালো 389 খানা। গণপরিষদের টোটাল সিট সংখ্যা দাঁড়ালো 389 খানা। এবং এই ভোটে কে কে অংশগ্রহণ করেছিল, যেমন আইএনসি, অল ইন্ডিয়া মুসলিম লীগ, ছোট ছোট পার্টি, নির্দল সবাই অংশগ্রহণ করেছিল। এবং এই ভোটটা নির্বাচন কে কার দায়িত্বে ছিল বা কারা ঠিক করছিল, প্রাদেশিক আইনসভা বা প্রভিন্স অ্যাসেম্বলি, প্রাদেশিক আইনসভারা তারাই কিন্তু এটা ঠিক করছিল। এবং 389 খানা সিট হলো, বাট 389 খানা সিটেরই কিন্তু ভোট হবে না। 93 খানা সিটের কোনো ভোট হবে না। এটা হচ্ছে প্রিন্সলেস স্টেট, যেটা রাজারা থাকবে, রাজারা কোনো রকমভাবে ভোট দেবে না। ওখানে ব্রিটিশরা পার্সোনালি তাদের সাথে আলোচনা করবে। তাহলে ভোট হবে কি, 296 খানা সিটের কিন্তু ভোট হবে, 93 খানা সিটের ভোট হবে না। এবং 296 খানার মধ্যেও দেখবো 4 খানা চিফ কমিশনার প্রভিন্স ছিল। তোমাদের ওটা লাগবে না, জাস্ট বলে দিই, 4 খানা চিফ কমিশনার প্রভিন্স ছিল, দিল্লি, আজমের, মারোয়ারা, কুর্গ, বালুচিস্তান এগুলো। এবং আমাদের যে ব্রিটিশ প্রভিন্স যে 292 খানা বাকি থাকলো, তার মধ্যে আমরা দেখবো জেনারেলদের সিট ছিল 210 খানা, 78 খানা অল ইন্ডিয়া মুসলিম লীগ, বাকি 4 খানা শিখদের। এবং ব্রিটিশ প্রভিন্সের মধ্যে বাংলাতে সব থেকে, যেহেতু আমাদের বাংলাতে সব থেকে বেশি সিট ছিল, 60টিরও বেশি। সেকেন্ডে ছিল ইউপি। তো ওগুলো আমাদের পুলিশের জন্য অতটা ইম্পর্টেন্ট নয়। আমাদের যেটা ইম্পর্টেন্ট, এই যে এটা ভোটেও আসবে না, জাস্ট বলে দিই, একটু মনে রেখো তাহলে হবে। 296 খানা সিটের ভোট হলো। আইএনসি কতগুলো ভোট পেল, আইএনসি 208 খানা মতো সিট পেল, 208 খানা, 208 খানা সিট পেয়ে গেল আইএনসি, খুবই খুশি। অল ইন্ডিয়া মুসলিম লীগ 73 খানা সিট পেল মাত্র, তারা খুব একটা খারাপ ফল তাদের। আর বাকি থাকলো কখানা, 15 খানা আদার্সের মধ্যে নির্দল পেয়েছিল 8 খানা, আর বাকি 7 খানা ছোট ছোট পার্টি পেয়েছিল। তার মানে মেন কথা হচ্ছে আমাদের আইএনসি জিতে গেল। তাহলে জিতে গেল মানে ভোটের কাজ কমপ্লিট। তার মানে আমাদের এবার কি তৈরি হলো, গণপরিষদ তৈরি হয়ে গেল। তাহলে গণপরিষদ কবে তৈরি হলো আমাদের, গণপরিষদ 6 ডিসেম্বর 1946 সালে আমাদের গণপরিষদ তৈরি হলো। এবং গণপরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হলো কবে, 9 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের প্রথম সভা, যেখানে অস্থায়ী চেয়ারম্যান কাকে রাখা হয়, সচ্চিদানন্দ সিনহাকে কেন রাখা হয়, কারণ তার বয়সটা বেশি ছিল বলে, সিনহাকে। এবং 11 ডিসেম্বর পার্মানেন্ট চেয়ারম্যান রাখা হলো রাজেন্দ্র প্রসাদকে, এবং ভাইস চেয়ারম্যান রাখা হয়েছিল এইচ.সি. মুখার্জি বা হরেন্দ্র কুমার মুখার্জিকে। এরপর 13 ডিসেম্বর 1946 সালে আমাদের জওহরলাল নেহরু বললেন, গণপরিষদ তো তৈরি হয়ে গেল, এবার গণপরিষদ তো কাজ করবে, কারণ গণপরিষদকে তো সংবিধান তৈরি করতে হবে এবার, এটাই তো মোদ্দা কথা আমাদের। তো 13 ডিসেম্বর 1946 সালে জওহরলাল নেহরু বললেন যে গণপরিষদ তো তৈরি হয়ে গেল, এবার তো গণপরিষদের প্রথম কি কাজ হবে বা গণপরিষদ প্রথম কি কাজ করবে, অর্থাৎ তার অবজেক্টিভ রেজলিউশনটা কি হবে, সেটা তুলে ধরলেন আমাদের জওহরলাল নেহরু 13 ডিসেম্বর 1946 সালে গণপরিষদের অবজেক্টিভ রেজলিউশনটা। এবং এটাই পাস হয়ে গেল কবে, এই অবজেক্টিভ রেজলিউশন পাস হয়ে গেল, যেটা আমাদের 22 জানুয়ারি 1947 সালে এটা কিন্তু পাস হয়ে যায়। এবং আমরা যখন পরবর্তীকালে চ্যাপ্টার পড়ব প্রিয়াম্বেল বা প্রস্তাবনা, তো দেখব সেই অবজেক্টিভ রেজলিউশনটারই নাম চেঞ্জ করে রাখা হয় প্রিয়াম্বেল বা প্রস্তাবনা। তো এবার আমরা নেক্সট, তাহলে আমরা দেখলাম গণপরিষদ কিন্তু তৈরি হয়ে গেল। এবার গণপরিষদ তার কাজ শুরু করবে, মানে সংবিধানকে তৈরি করবে। তো আজকে আমরা এতটা পর্যন্ত পড়লাম, ফার্স্ট ক্লাস আমাদের হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশনের। তোমরা প্রত্যেকটা জিনিস সুন্দরভাবে পজ করে করে নোট করো এবং এখান থেকে পড়ো, এর মধ্যেই তোমরা কোশ্চেন মানে কমন কিন্তু পেয়ে যাবে। এবং পরের দিন আমরা নেক্সট ক্লাস নিয়ে আলোচনা করব হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডের, গণপরিষদ কিভাবে কাজ করছে, কিভাবে সংবিধান তৈরি হচ্ছে,
কবে সংবিধান গৃহীত হয়, কবে সংবিধান মূল ফোর্সে আসে, কতদিন সময় লাগে, পুরো জিনিস আমরা পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করব। তার সাথে সাথে আরও কিছু কমিটি কিন্তু আমরা আলোচনা করব, দিয়ে আমাদের ব্যাকগ্রাউন্ড চ্যাপ্টারটা, মেকিং কনস্টিটিউশন সব এর মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তারপরে নেক্সট চ্যাপ্টারে আমরা শুরু করব প্রিয়াম্বেল, তারপরে আমরা একটা টাইম অ্যাক্টগুলো নিয়ে আলোচনা করব। তাহলে এতদূর অবধি থাকলো, তোমরা পড়তে থাকো।